সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সবাই কান্না করছে। কারণ জিজ্ঞেস করার মতো কাউকে খুঁজে পাচ্ছি না, কারণ আমার ঘরের মধ্যে অনেক মানুষ ভিড় করেছে, পা ফেলার জায়গা নেই। সবাই আশেপাশে কাউকে কিছু জিজ্ঞেস করলে কেউ কিছু বলছে না আমাকে। বাধ্য হয়ে ঘরের বাইরে গেলাম। ঘরের বাইরে গিয়ে দেখলাম আরো অনেক বেশি মানুষ। মোটামুটি সব মানুষজনই আমার পরিচিত। কিছু বুঝে ওঠার আগে একজন পিছন থেকে আমার গায়ের উপর আমার কাঁধে হাত রেখে বলল, চলো আমাদের যাবার সময় হয়ে গেছে। আমি বললাম, কে আপনি? কোথায় যাব? আমি তো আপনাকে চিনি না। সে আমার কথাটা শুনে মুচকি হাসলেন। এমন সময় আমার মা কাঁদতে কাঁদতে ঘর থেকে দৌড়ে বাইরে আসলেন। আমার পিছন দিয়ে কান্না করতে করতে উঠানে গিয়ে পড়লেন। আমার এই শক্ত এমন কঠোর মাকে কান্না করতে দেখলে আমার বুকটা ধুক করে উঠল। এতক্ষণ পরে খেয়াল করলাম বাড়ির এক পাশে খাটিয়া রাখা। আমার হাত পা যেন কাঁপতে থাকলো। আমি মনে মনে ভাবছি, আচ্ছা বাবার কিছু হয়নি তো? আমি দৌড় দিয়ে মার কাছে গিয়ে বসলাম। মা খাটের উপর লাশটাকে ধরে অনেক বেশি কান্নাকাটি করছেন। কাফনের কাপড়ে ঢাকার কারণে লাশটা ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না আসলে লাশটা কার। আমি দৌড় দিয়ে কান্না ভরে চোখে আমার বাবাকে খুঁজতে লাগলাম। দৌড়ে গিয়ে দেখলাম আমার চাচাকে আমার বাবা ধরে অনেক বেশি কান্নাকাটি করছেন। যাক, তারপরেও একটু শান্তি লাগলো। এই ভেবে যে বাবার কিছু হয়নি, বাবা সুস্থ আছে। আচ্ছা, তাহলে ওরা কার জন্য কান্নাকাটি করছে? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি হঠাৎ করে মায়ের কাঁধে হাত রাখতেই বুঝতে পারলাম আমি মায়ের কাঁধে হাত রাখতে পারছি না। তারপর কেউ একজন এসে কাফনের মুখের কাপড় সরিয়ে দিলেন। তারপর আমি যা দেখলাম তা দেখে আমি কি বলবো, কাফনে মোড়ানো লাশটা আর কেউ নয়, আমি আমার নিজেকেই দেখতে পেলাম। লাশটা দেখে আমার মাথায় কিছু কাজ করছে না। আমি লাশটা দেখে লাশের পাশে বসে পড়লাম আর মনে করার চেষ্টা করলাম আসলে কি হয়েছে আমার সাথে। আস্তে আস্তে মনে করতে লাগলো। আস্তে আস্তে আমার সব কিছু মনে পড়ে গেল। আমি দৌড়ে মায়ের ঘরে গিয়ে দেখলাম শাড়ির অর্ধেকটা কাটা ফ্যানের সাথে ঝুলছে। সুসাইড করিনি আমি, আমাকে মেরে ফেলা হয়েছিল। বাবা চাইতো ইঞ্জিনিয়ার বানাবে আর মা চাইতো আমাকে ডাক্তার বানাবে। সবার এত চাপের মাঝেও আমি বলতে পারিনি আমি কি হতে চাই। আমি ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিতে শুরু করলাম। প্রতি 2 বেলা শুনতে হতো মেডিকেলে না হলে ডাবিতে হয়েই যাবে। মেডিকেল ডাবি কোথাও আমার চান্স হলো না। পাড়াপড়শিদের নানান রকম কথা, তাদের কুদৃষ্টি সবকিছু মিলিয়ে বিষে উঠেছিল আমার জীবন। দ্বিতীয়বারের মতো অ্যাডমিশনের দুঃসাহসটা আমি আবারও দেখালাম, কিন্তু এবারও আমার অ্যাডমিশন হলো না। আমার সব বন্ধুদের ভালো ভালো ইউনিভার্সিটি চান্স হলো, কিন্তু আমার ন্যাশনালেতেও চান্স হলো না। তারপরের একটা মাস জাহান্নামের মতো কেটেছে আমার। কেউ আমার সাথে কথা বলতো না। মায়ের সাথে কথা বলতে গেলে মা বলতো, মরে যেতে পারিস না। আর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। 1 মাস হয়ে গেল বাবা আমার সাথে কথাও বলে না। বন্ধুদের কাছেও যেতে চেয়েছিলাম, কিন্তু তারা এমন ব্যবহার করতো নিজেকে আর মানুষই মনে হতো না। স্যার আমাকে দেখে বলেছিল, তোমার দ্বারা কি হবে তাই দেখবো। স্যার আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতো। রাতে বাবা চিৎকার করে উঠলেন, এক টেবিলে আমার সাথে বসে নাকি খাবেন না। বাবা তৎক্ষণাৎ চিৎকার করে টেবিল থেকে উঠে চলে গেল। আর মা আমার দিকে তাকিয়ে বলল, হয়েছে শান্তি? ওর মতো কোলাঙ্গার যে কিভাবে পেটে ধরেছিলাম সেটাই জানি না। আমি কিছুই বললাম না, চুপ করে খেতে লাগলাম। আমি খেতে খেতে ভাবছিলাম এটাই হয়তো আমার শেষ খাওয়া। আমার মায়ের বুঝি আমার খাওয়া সহ্য হচ্ছিল না, তাই খাবার টেবিলের সামনেই আমাকে একটা চর বসিয়ে দিলেন আর খাবার টেবিলে প্লেটটা ছুঁড়ে ফেলে আমাকে ছুঁড়ে ফেলে দিলেন নিচে। আমি তবুও কিছু বললাম না। গলা পেটে আমার ভীষণ কান্না আসছে, তবুও আমি কিছু বললাম না তাদেরকে। ঘরে আসার পরও শুনতে পারছিলাম আমার মা অনেক বকাবকি করছে। যতক্ষণ শোনা যাচ্ছিল শুনছিলাম। তারপর আমার মায়ের যে শাড়িটা চুরি করে এনেছিলাম সেটা জড়িয়ে অনেকক্ষণ বসে রইলাম। যখন আমার দুমটা বন্ধ হয়ে আসছিল তখন ভেবেছিলাম হয়তোবা আমার বাবা আসবে, এসে হয়তো বলবে ইউনিভার্সিটি কি তোর থেকে বেশি দামি। হয়তো ভাবছিলাম আমার বন্ধুরা এসে বলবে দোস্ত মাফ করে দেশ। সবকিছু ভাবতে ভাবতে আবার বর্তমানে ফিরে আসলাম। বাবা পাথর হয়ে বসে আছে আর আমার বন্ধুরা চোখ কাঁদতে কাঁদতে তাদের চোখ ফুলে গিয়েছে। এখন অপেক্ষা আমাকে কবর দেওয়ার। সবাই যখন খাটিয়া নিয়ে হাঁটতে লাগলো, আমি তখন তাদের পিছে পিছে হাঁটতে লাগলাম। একবারও পিছন দিকে তাকিয়ে দেখলাম না বাড়ির দিকে। বাড়ি থেকে গোরস্থান বেশ দূরে, তবু আমার বন্ধুরা কেউ কাঁধ বদল করলো না। এতটা দূরের পর তারা চোখের পানি মুছতে মুছতে কবরস্থানের দিকে যেতে লাগলো। আমার বাবার দিকে তাকিয়ে দেখলাম অবুঝ বাচ্চাদের মতো কান্না করছিল। কবরের মাটি দিতে দিতে বলল, বাজান আমাকে তুমি মাফ করে দিও, আমার জন্যই তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে।
তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না। সবাই আমার বাবাকে সামলিয়ে দাফন শেষ করলো। দাফন শেষ করে সবাই বাড়ি ফিরলেও আমার বন্ধুরা ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। একজন বলল, যখন আমাদের কি দরকার ছিল তখন আমরা কেউ ওর পাশে থাকিনি। আমরা আসলেও তার সত্যিকারের বন্ধুই হতে পারিনি। আমরা তার জন্য কিছুই করতে পারিনি। আমরা কেউ একজন যদি তার সাথে থাকতাম তাহলে হয়তোবা সে আজকে আমাদের মাঝেই থাকতো। আচ্ছা, আমরা কবে এত স্বার্থপর হলাম? আমাদের নিজের খুশির কথা ভাবতে ভাবতে আমরা ভুলেই গিয়েছিলাম আমাদের একজন বন্ধু আছে, তাদের আমাদের তখন প্রয়োজন ছিল। আমি কথাগুলো শুনে হাসলাম আর ভাবলাম, মৃত্যুর পর সবাই ভালো বলে, অথচ তখন সম্পর্ক শুধু মাটির সাথে। এটাই হলো আমার শেষ গন্তব্য। 365 দিনের একদিন আমার মৃত্যুদিন হবে। আমার একদিন মৃত্যুবার্ষিকী হিসেবে পালন করা হবে।